বান্দরবান বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি অসাধারণ জায়গা, যেখানে পাহাড়, ঝর্ণা, নদী এবং সবুজের সমাহার একেবারে মনোমুগ্ধকর। এখানে প্রতিটি কোণে প্রকৃতির অপূর্ব রূপ পাওয়া যায়। বান্দরবান শহরটি তার পাহাড়ি আচ্ছাদিত ভূমি এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আজকের এই ভিডিওতে বান্দরবান শহরের খুব কাছাকাছি কিছু নতুন এবং আকর্ষণীয় জায়গা ঘুরে বেড়াবো, যে জায়গাগুলো হয়তো অনেকেই দেখেনি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম নন এসি গাড়িতে, আর নন এসি গাড়ির ভাড়া ছিল 900 টাকা। আমি কিন্তু এখন বান্দরবানে অবস্থান করছি, আর এখানে কিন্তু আমরা সকালে এসে নেমেছি। তো আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে এই বান্দরবানে এই সিটির ভিতরে আশেপাশে যতগুলো পর্যটন স্পট রয়েছে সেগুলোই কিন্তু মূলত আমি আজকে ঘুরে দেখার চেষ্টা করব। সো লেটস গো। বান্দরবান বাস স্ট্যান্ড থেকে সরাসরি চলে যায় ধনেশ চত্বরে, আর সেখানেই মূলত সিএনজি, চাঁদের গাড়ি, সব ধরনের পরিবহন পাওয়া যায়। মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির নির্ধারিত রেট দেখার পর আমরা একটি সিএনজি ভাড়া করি, যেটির ভাড়া ছিল 2000 টাকা। আর এই 2000 টাকার বিনিময়ে বান্দরবানের আশেপাশের 4 থেকে 5টা স্পট ঘুরিয়ে দেখাবেন। আমরা কিন্তু একটা সিএনজি নিয়ে নিয়েছি, আর সর্বপ্রথমে আমরা প্রান্তিক লেকের দিকে যাচ্ছি এই বান্দরবান শহর থেকে। তো প্রান্তিক লেকের সৌন্দর্যই কিন্তু মূলত আপনাদের সামনে তুলে ধরবো, বা প্রান্তিক লেক আমি যেহেতু প্রথমবার যাচ্ছি, সো দেখা যাক। বান্দরবান বাস স্ট্যান্ড থেকে প্রান্তিক লেকের দূরত্ব প্রায় 15 কিলোমিটার, এবং সেখানে যেতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। আমি অলরেডি প্রান্তিক লেকের এই পর্যটন স্পটে চলে আসছি, আর এখানে আসার পর কিন্তু আপনাদেরকে টিকিট কাটতে হবে। আমার একটা টিকিট দিন। তো এই হচ্ছে টিকিট। এখানে প্রবেশ মূল্য কিন্তু 30 টাকা। আপনাকে 30 টাকা দিয়েই কিন্তু প্রবেশ করতে হবে। আমি এখন ঠিক প্রান্তিক লেকের এক কর্নারে দাঁড়িয়ে রয়েছি, আর প্রান্তিক লেকের সর্বমোট আয়তন 68 একর। তার ভিতরে 25 একর রয়েছে এই লেকটি। আপনারা এই যে এই সাইডের লেকটি দেখতে পাচ্ছেন, এই লেকটির আয়তন কিন্তু 25 একর। তো মূলত এখানে পর্যটকরা এই লেকের কারণেই আসে, আর এই লেকে কিন্তু বেশ কয়েকটা বোট রাইড রয়েছে, যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আর এখানে সবচেয়ে মেইন যেটা আকর্ষণ, যেটা হচ্ছে জিপ লাইন, সেটাই মূলত এখানকার মেইন আকর্ষণ। আর এই জিপ লাইনের মজা নেওয়ার জন্যই কিন্তু এখানে মানুষ ঘুরতে আসে। প্রান্তিক লেকে চমৎকার একটি ইভেন্ট রয়েছে, যেটির নাম ট্রিট অফ অবস্টিক্যাল অ্যাডভেঞ্চার। তো এইটার অ্যাডভেঞ্চারটা হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওপরে একটা ঝুলন্ত কিছু কাঠ ঝুলায় রাখছে আর কি। তো এটার ওপর দিয়ে কিন্তু এটাকে পার হইতে হবে। তো এই ড্রেস পরা কিন্তু বাধ্যতামূলক, আপনাকে কিন্তু এই ড্রেস পরতে হবে। আর এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে 50 টাকা করে দিতে হবে। তো আপনার এখানে স্টার্টিং পয়েন্ট আর ইন পয়েন্টটা ওইদিকে। আর এটা অবশ্যই আপনাকে লক করে দিতে হবে দড়ির সাথে, কারণ যদি কোনোভাবে পা পিছলে যায় তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন নিচে। তো যেন না পড়েন তার জন্য কিন্তু এটা আপনার অবশ্যই জরুরি দরকার। সো দেখা যাক। তো এই শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। এটাকে ক্লিপ করে দিতে হবে, আর এই লকটা ছেড়ে দিতে হবে। তো লক লাগানোর পরে যে দেখেন ফার্স্ট স্টেজ, তো যাক, আমি কিন্তু ফার্স্ট স্টেজ পার করতে পারছি। এখন সেকেন্ড স্টেজ। পরের স্টেপটা কিন্তু মোটামুটি সহজ আছে, যেহেতু সামনের দিকে মানে লম্বা কাঠ, আর এইভাবে কিন্তু পা দিতে হবে, গলায় যেন কোনোভাবে রশিটা না আটকায়, কারণ যদি হাত ছুটে যায় আর রশিতে গলাতে টান পড়ে তাহলে কিন্তু বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। তো এই হচ্ছে আমার সেকেন্ড স্টেজ। তো এটা হচ্ছে সবচেয়ে কঠিন।
এটা হচ্ছে সবচেয়ে কঠিন ছিল, কারণ যেহেতু ইয়াগুলো গোল ছিল বাসগুলা, তো অবশেষে পার করতে পারছে। এই প্রান্তিক লেকে কিন্তু যে জিপ লাইন আছে, আপনারা কিন্তু এখানে আসলে জিপ লাইনেরও মজা নিতে পারবেন। আর এই জিপ লাইনের টিকিট কিন্তু 100 টাকা করে দিতে হবে। তো অলরেডি দেখেন কয়েকজন কিন্তু সিরিয়ালে আছে, ওয়েট করতেছে, তারা জিপ লাইনে উঠবে এই কারণে। এখন কিন্তু উনি রেডি হচ্ছে। এই পার্কটির সীমানা কিন্তু খুব বেশি দূরে না, মানে এই যে এখান থেকে সীমানা দেওয়া আছে তাদের। তো এই পার্কের সবচাইতে এই ফ্রন্ট সাইডে বেশি জায়গা রয়েছে। আমার সামনে ঠিক একটি পিকনিক স্পট দেখতে পাচ্ছি, এবং পিকনিকের জন্য কিন্তু একটা গ্রুপ আসছে। তো আপনারা যদি মনে করেন যে এই প্রান্তিক লেকে পিকনিক করতে আসবেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা আছে। প্রান্তিক লেকে প্রবেশ করার পরে কিন্তু একটা কিডস জোন আছে, আর এখানে বেশ কয়েকটা রাইড আছে কিডসদের জন্য, আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর এখানে একটা বয়সের লিমিট রয়েছে, যেমন 4 বছরের ঊর্ধ্বে কিন্তু এটাতে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র 4 বছরের যে নিচে অথবা 4 বছর হলেই এই বাচ্চারা এই রাইডগুলো ইউজ করতে পারবে। আমরা প্রান্তিক লেক ঘোরার পর ঠিক এই পথ দিয়ে যাচ্ছিলাম বান্দরবানের দিকে, কিন্তু যেতে যেতে ঠিক এইরকম একটা দৃশ্য দেখে কিন্তু আমরা থেমে গেছি। মানে এখান দিয়ে কিন্তু পানি চলে আসতেছে পাহাড় বেয়ে, আর এই পানিটা কিন্তু এইদিকে চলে যাচ্ছে। আমি জানি না এটা সাঙ্গু নদীর সাথে সংযোগ আছে কিনা, কিন্তু এরকম একটা সুন্দর ঠান্ডা জায়গা দেখতে পাবো অ্যাকচুয়ালি কল্পনাও করতে পারি নাই। তো এই জায়গাটা দেখে কিন্তু আবারও সেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের সেকেন্ড স্পট, সেটা হচ্ছে রূপালী ঝর্ণা। কিন্তু দুঃখের বিষয়, রূপালী ঝর্ণাতে জাস্ট কয়েক ফোঁটা পানি পড়তেছে আর কি, কয়েক ফোঁটাই বলা যায়, যেহেতু পানি বেশি পরিমাণে নাই। আর এখানে যদি আপনারা বেশি পরিমাণ পানি দেখতে চান বা ঝর্ণা দেখতে চান খুব ভালো হবে, তাহলে কিন্তু আপনাকে বর্ষাকালে আসতে হবে। এই বর্ষাকালে কিন্তু এই ঝর্ণা দিয়ে মানে যথেষ্ট পরিমাণে পানি পড়ে, কিন্তু এখন কিন্তু পানি নেই, একেবারে অল্প অল্প পানি পড়তেছে। তো এই হচ্ছে রূপালী ঝর্ণার বর্তমান সৌন্দর্য। আমরা কিন্তু দুপুরের খাবারটা এখানে খেয়ে নিলাম, আর খাওয়ার পরে এখন সরাসরি চলে যাচ্ছি মেঘলা রিসোর্টের দিকে। জন প্রতি 50 টাকার টিকিট ক্রয় করে ঢুকে পড়ি মেঘলা পর্যটন কমপ্লেক্সে। এই মেঘলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করার পরেই কিন্তু একটা ছোট্ট ডিজাইন করা মসজিদ রয়েছে, দেখতে খুবই আকর্ষণীয় করা হয়েছে চতুর্দিকে গ্লাস দিয়ে। আর এখানে যে ম্যাপটি দেওয়া হয়েছে এটা কিন্তু মেঘলা পর্যটন কমপ্লেক্সের একটি ম্যাপ, মানে এই ম্যাপে অ্যাকচুয়ালি খুব ইজিলি বোঝা যায় যে কোন জায়গায় কী রয়েছে। তো এখন আমরা পার্কে প্রবেশ করে ঠিক বামের দিকে যাচ্ছি, কারণ বাম দিক দিয়েই কিন্তু আপনি যদি শুরু করেন তাহলে সবচেয়ে ইজি হবে, এবং ডান দিক দিয়ে ঘুরে আবারও এই রাস্তা দিয়ে চলে আসতে পারবেন। মেঘনা পর্যটন কমপ্লেক্সের আমরা ঠিক বাম দিয়ে শুরু করলাম, আর এই সামনে দিয়েই কিন্তু কেবল কার রয়েছে, তো আমরা মূলত সেদিকেই যাচ্ছি। এই মেঘলা পর্যটন কমপ্লেক্সে যেটার প্রধান আকর্ষণ সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজেই কিন্তু সবাই এসে সেলফি তুলে বা সময় কাটায়, আর এখান থেকে কিন্তু লেকের অন্যান্য সৌন্দর্যগুলো অনেক অসাধারণ লাগে। আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন এই যে সেই কেবল কার, ভিন্ন রকম একটা আকর্ষণ। এখানে আসলে কিন্তু আপনারা এই কেবল কারে চড়ে এই মাথা থেকে ওই মাথা যেতে পারবেন, আর এই সমস্ত পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মেঘলা পর্যটন কমপ্লেক্সের কেবল কার দেখার পর আমরা কিন্তু এখন সামনের দিকে চলে যাচ্ছি, আর এই যে সামনের দিকের যে রাস্তা, এখান থেকে কিন্তু আপনাকে হেঁটে ঠিক ডান দিক দিয়ে আবার শেষ করতে হবে। মেঘলা পর্যটন কমপ্লেক্সের ভিতরে আসলে এই কেবল কারের ঠিক সামনের দিকে আসলে আপনারা এরকম অসংখ্য দোকান পাবেন,
যাদের কাছে কিন্তু এই যে আনারস আছে, বড়ই আছে, তেঁতুল আছে এবং অন্যান্য জিনিসপত্র কিন্তু এখানে আছে এবং খুব সাশ্রয়ী মূল্যে বিক্রি করে। তো এই সাইডে আপনারা আসলে কিন্তু এই যে এরকম উঁচু পাহাড় দেখতে পারবেন। দাও তো দেখি খায় নাকি, খাইতেছে? ওদিকে দাও, ওই যে দাও দাও, ওকে দাও। এই মেঘলা পর্যটন কমপ্লেক্সে বেশ কিছু কিন্তু হরিণ রয়েছে, আর এই যে হরিণের খাঁচা দেখতে পাচ্ছেন, এই হরিণগুলোর নাম হচ্ছে মায়া হরিণ। তো ওই সাইডে বেশ কিছু দেখা যাচ্ছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে, আর এই সাইডে কিন্তু বেশ কিছু রয়েছে। হরিণে কিন্তু চিপসও খাচ্ছে। তো আবার এই সাইডেও কিন্তু বেশ কিছু হরিণ রয়েছে। কমপ্লেক্সে ঘুরতে আসলে আপনারা কিন্তু বেশ কিছু অ্যানিমাল দেখতে পারবেন। আর এখানে বেশ কিছু বানর আছে এবং খরগোশও আছে। আর এটার নাম হচ্ছে লতা ভাল্লুক। খুব ঘুমাচ্ছে আর কি। আর এই খাঁচাতে এইদিকে কিন্তু বেশ কয়েকটা ভাল্লুক রয়েছে, মূলত সেটা এখন দেখব। এই মেঘলা পর্যটন কমপ্লেক্সে দুইটা এরকম ব্রিজ রয়েছে, ঝুলন্ত ব্রিজ। এইদিকে একটা এবং এই সাইডে আরেকটা। আর এই ছোট ঝুলন্ত ব্রিজের পাশে রয়েছে যে বোট রাইডের জায়গা। এখানে 6 জন 300 টাকা সোলার বোট, এবং কায়াকিং বোট 3 সেট 20 মিনিট 150 টাকা। তো এইভাবে কিন্তু ওনাদের চার্জ দেওয়া হয়েছে। আপনারা এখানে কিন্তু বোট নিয়ে কায়াকিং করতে পারবেন। তো এই ছিল মেঘলা পর্যটন কমপ্লেক্সের সৌন্দর্য। এখন আমাদের হাতে যেহেতু আরও সময় আছে, সো দেখি আরও কয়েকটা কভার করা যায় কিনা। তো নীলাচলে প্রবেশ করতে গেলে আপনাকে কিন্তু 50 টাকা এন্ট্রি ফি দিতে হবে। আর যেখান থেকে আপনারা টিকিট নিতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন। নীলাচলে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট রয়েছে, যেগুলোতে আপনারা ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারবেন এবং আপনাদের সেলফি তুলতে পারবেন। নীলাচল এবং বৌদ্ধ মন্দির দেখার পর আমরা আবারও ছুটে চলি সাঙ্গু নদীর দিকে। আর এটি মূলত আজকে আমাদের শেষ গন্তব্য। আমরা বান্দরবান আসলে পাহাড়ের সৌন্দর্য দেখি, ঝর্ণার দেখি এবং যে বন জঙ্গল আছে সেগুলোর সৌন্দর্য দেখি, কিন্তু এর পাশাপাশি যদি নদীর সৌন্দর্য দেখা যায় সেটা কেমন হয়। তো আজকে মূলত আমি সেটাই দেখাবো। আমি এখন বর্তমানে যে জায়গাটিতে রয়েছি সেটির নাম হচ্ছে সাঙ্গু নদী। আর এই সাঙ্গু নদীতে কিন্তু এই বোট নিয়ে ঘোরা যায়, আর এই বোট নিয়ে ঘোরা সম্পর্কিত তথ্যই কিন্তু এখন থাকছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অসংখ্য বোট রয়েছে এই ভ্রমণ করার জন্য এই সাঙ্গু নদীতে। তো এই বোট নিয়ে যখন আপনারা ভ্রমণ করবেন এই সাঙ্গু নদীতে, আশপাশের সৌন্দর্য কিন্তু আপনাকে মুগ্ধ করবে। তো মূলত এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্যই আমরা আজকে আসছি। সো এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এই বোটের প্রাইসগুলো কেমন হয়ে থাকে। যারা সাঙ্গু নদী ঘুরতে আসবেন, এখানে ঘুরতে আসলে এই যে ওনাদের কাছে কিন্তু বোট পাবেন। ভাই কত ভাড়া যাওয়া? মানে এখানে বলে দিলে গ্রাম আছে, যাওয়া আসা 10-12 কিলো হবে। আপনার ভাড়াটা হলো 800 টাকা। আর ঝর্ণা পর্যন্ত গেলে ভাড়াটা হলো 1600 টাকা। পেটছড়া বাজার গেলে ভাড়াটা হলো 2000 টাকা। এখানে যাওয়া আসা 2.5-3 ঘন্টা বা 4 ঘন্টা সময় লাগে। তাহলে কি গ্রামের নাম বললেন এই জায়গায়? বড়ইতলি পল্লী, পাহাড়ি বড়ইতলি পল্লী, একটা মারমা গ্রাম। ওখান থেকে যদি ঘুরে আসে তাহলে 800 টাকা ভাড়া। তো এই হচ্ছে ওনাদের রেট। তো অবশেষে কিন্তু আমরা একটা বোট ভাড়া নিয়ে নিয়েছি, আর এখানে একটা আদিবাসী গ্রাম আছে মূলত, সেখান থেকেই কিন্তু আমরা ঘুরে আসবো। আর এটার জন্য আমাদের কাছ থেকে কিন্তু 800 টাকা নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য নৌকা রয়েছে। আমরা যখন সাঙ্গু নদীতে নৌকায় চড়ে ভ্রমণ করছিলাম, সে সময়ে আমাদের কাছে একটা অ্যাডভেঞ্চার ফিলিং আসতেছিল।
আমরা প্রায় 40 মিনিট পর পৌঁছে যাই বড়ইতলি গ্রামে, আর এখন গ্রামটি ঘুরে দেখার পালা। তো এখন আমাদের নৌকাটা কিন্তু আমরা রেখে দিয়েছি এই পাড়ের পাড়ে সাঙ্গু নদীর সাথে। আর এখানে যে গ্রামটি মূলত দেখতে আসছি সেটি মূলত এখন যাব। আর ওই গ্রামের নাম কিন্তু বড়ইতলি। তো এই গ্রামের ঢুকতেই দেখেন যে এখানে তামাকের গাছ লাগানো আছে। আর যদি আর একটু সামনের দিকে যাই তাহলে এখানে একটা সাইনবোর্ড ঝুলানো আছে যেখানে লেখা আছে বড়ইতলি পাড়ায় সুস্বাগতম। আমরা এখন পাড়ার ভিতরে প্রবেশ করেছি। আর এখানে দেখেন অসংখ্য বাড়ি রয়েছে। আর এখানে মূলত কতগুলো বাড়ি রয়েছে বা কতজন লোক বসবাস করে এটাই মূলত জানবো। কতগুলো ঘর রয়েছে এখানে? 50টার মতো আছে আর কি। 50টার মতো এই পাড়াটার ভিতরে? জি, এই পাড়াটা বড়ইতলির ভিতরে। জি, বুঝতে পারছি। এখানে একটা চমৎকার বাড়ি দেখা যাচ্ছে, বাঁশ দিয়ে তৈরি করা বাড়ি, গ্রামের ভিতরের অংশ। দেখেন অসংখ্য ছোট ছোট বাচ্চা রয়েছে। এই যে আমরা এখন বড়তলা গ্রামে অবস্থান করতেছি। আর আপনারা শুনলেন এই বড়তলা গ্রামে কতজন লোক বসবাস করে। তো গ্রামটা কিন্তু খুবই ছোট। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এরিয়াল ভিউ দেখার। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে এই গ্রামের আসলে আশেপাশে পাহাড় রয়েছে এবং মধ্যখানে এই গ্রামটি। তো এই গ্রামটি কিন্তু অনেক সুন্দর এবং এখানে কিন্তু অসংখ্য পর্যটক আসা শুরু করেছে। যারা যারা এখনও দেখেননি তারা এখানে এসে দেখতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।